শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। রাঙা সকালের প্রতিটি সকাল বিশেষ, কারণ চমৎকার সব মানুষেরা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়া মানুষেরা আমাদের অতিথি হন। তাদের জীবন গল্পে আমরা মুগ্ধ হই, অনুপ্রাণিত হই। তেমন একজন চমৎকার মানুষ আজ আমাদের সঙ্গে রয়েছেন। শুভ সকাল, কেমন আছো? শুভ সকাল আনিস, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। শীতের অনুভূতি টের পাচ্ছ? একটু একটু টের পাচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে কখন আসলে শীতটা পুরোপুরি ভাবে চলে আসবে। তোমার ক্ষেত্রে? আমিও কিন্তু একই রকম, যে আজকে মানে এখানে আসার সময় দেখলাম যে খুব কুয়াশাচ্ছন্ন, খুব ভালো লাগছিল। শীত বরাবরই খুব পছন্দের একটা ঋতু। আমারও তাই। চলো আজকে কে আছে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব আশিক ইকবাল। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে শুভ সকাল জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরাও স্যার ভালো আছি, এবং যেটা হয় আসলে রাঙা সকালে আমরা প্রতিদিনই আসলে নতুন একজন অতিথি পাই, এবং আপনাদেরকে পেলে আমরা খুশি হয়ে যাই। আপনাদেরকে জানতে পারলে আমাদের দিনটি আসলে আরো বেশি ভালো কাটে, কি বলবো? একদমই তাই। এবং স্যারকে কিন্তু আজকে খুব প্রাণবন্ত, দারুণ দেখাচ্ছে স্যার। শীতের সকাল বললেন, প্রাণবন্ত সুন্দর সকাল। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনি জন্মেছেন চট্টগ্রামের ফৌজদারহাটে, কিন্তু আপনার দাদার বাড়ি হচ্ছে রংপুরে। চট্টগ্রামের সময়টা কেমন ছিল, সেই শৈশব শুনে একটু। প্রথমে আমার বাবা বলতে চাই, আমার বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। উনি স্বাধীনতার পূর্ব থেকেই চট্টগ্রাম স্টিল মিলে উনি চাকরিতে জয়েন করেছেন। তা ওনার মুখেই শুনেছি, যখন উনি রংপুর থেকে চিটংয়ে আসছেন, ওনার প্রায় 3 থেকে 4 দিন লেগেছে। 22টা ফেরি পার হয়ে তাকে আসতে হয়েছে। দ্যাট ওয়াজ হেল অফ দ্য জার্নি। সো এবং উনি 1969-68 এই সময় উনি চাকরিতে যোগদান করেছিলেন। এটা ছিল পতেঙ্গা। পতেঙ্গা এবং বাংলাদেশের এক সময় এবং বোধহয় উপমহাদেশের এক সময় এক বড় স্টিল মিল ছিল পাকিস্তান আমলে। ওখানেই উনি বড় হয়ে চাকরি করেছেন। তারপরে স্বাধীনতা যুদ্ধ ছিল, স্বাধীনতা যুদ্ধের সময় উনি ওখানে চাকরিরত ছিলেন। তা আমার জন্ম পরবর্তীতে উনি আরেকটি স্টিল মিলে জয়েন করেছিলেন, বেঙ্গল স্টিল মিল। তা ওখানেই আমার জন্ম। এবং এটা যেটা আপনি রাইটলি সেইড, এই জায়গাটার নাম হচ্ছে ইন্টারেস্টিং, পাকা রাস্তার মাথা। এটা ফৌজদারহাট, ওই এলাকার কাছাকাছি ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ওখানেই আমার জন্ম, বেড়ে ওঠা। আমি যেটা এখন আপনি বলছেন দীর্ঘ এতদিন পরে যখন জিজ্ঞেস করছেন শৈশবের কথা, আমার যে স্মৃতিতে এখন মনে পড়ছে যে এক পাশে পাহাড়, আমরা যে কোয়ার্টারে থাকতাম তার পেছনেই ছিল পাহাড়, আর তার থেকে একটু সামনে ছিল সমুদ্র। সো দুটোর মাঝামাঝি একটা সুন্দর একটা জায়গা। আর একটা স্মৃতির কথা মনে পড়ে, ছোটবেলায় দেখতাম যে আমাদের বেডরুমে যে খাটের নিচে দোনলা বিশাল বন্দুক থাকতো। আচ্ছা। তো এটা নিয়ে আমরা খেলা করতাম। এখানে কোনো কার্তুজ থাকতো না, কিন্তু একসময় আব্বুকে জিজ্ঞেস করেছি, বাবা এত বড় বন্দুক নিয়ে কি করো? বলে পাখি শিকার করি। বা আরেকটা জিনিস বলতো না, ভয় পাবো হয়তো, যে আমাদের যেহেতু পেছনে পাহাড় ছিল কোয়ার্টারের কাছাকাছি, আমরা কখনো এটা ফেস করিনি, কিন্তু শোনা যায় যে ওখানে ডাকাত বা বিভিন্ন ছিল, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল। নিরাপত্তার কারণেই প্রতিষ্ঠান থেকে ওনাকে দেওয়া হয়েছিল। বাট আই হ্যাড এ ভেরি ফ্যান্টাস্টিক চাইল্ডহুড, একটা সবুজের মধ্যে বেড়ে ওঠা। আব্বু যেহেতু চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, যেখানে ছিলাম আমরা একটা কোয়ার্টারে থাকতাম, একটা সেপারেট জায়গার মধ্যে চারপাশে ঘেরা দেওয়া ছিল, আমরা আমাদের মতো করে থাকতাম। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা দুই ভাইকে সবাই সম্মান করে বলতো বড় স্যার, ছোট স্যার। সো এটা আদর, ভালোবাসা ছোটবেলা থেকে এটা এর মধ্যেই কাজ করেছে। এতটুকুই মনে গল্প আসলে শুনে মানে বুঝতে পারছি আমরা যে একদম রঙিন একটা শৈশব কেটেছে। সবার ক্ষেত্রে আসলে এমনটা হয়ে যায় যে আসলে শৈশবটা একটু সব থেকে আসলে বেশি ভালো কাটে আমাদের। আমরা একটা কাজ করি স্যার, আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি সেটাই এই মুহূর্তে একটু আগে দর্শকদের জানিয়ে আসতে চাই, তারপর আবার গল্পগুলো শুনবো।
আশিক ইকবাল বাংলাদেশের কর্পোরেট অঙ্গনে এক সুপরিচিত ব্যক্তিত্ব, যিনি ব্যাংকিং ও প্রযুক্তি খাতে 2 যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন। তিনি মূলত কাস্টমার সেন্ট্রিক প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজি ফর্মুলেশন, ইকোনমিক ও কনজিউমার রিসার্চ, প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকিং অটোমেশন নিয়ে কাজ করেছেন। বর্তমানে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে গ্রুপ হেড অফ ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজিস হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে শাহজালাল ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও ব্যাংক এশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার দক্ষতার মধ্যে রয়েছে বিজনেস স্ট্র্যাটেজি, ডেটা অ্যানালাইসিস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ইনোভেশন ম্যানেজমেন্ট, কর্পোরেট স্ট্র্যাটেজি, মার্কেট রিসার্চ ও সাস্টেনেবল গ্রোথ ম্যানেজমেন্টে তার অবদান প্রশংসিত। নতুন প্রোডাক্ট লঞ্চ, বিক্রয় ক্যাম্পেইন, ডিজাইন কিংবা নন পারফর্মিং প্রোডাক্টের পুনর্বিন্যাস সব ক্ষেত্রেই তিনি সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তার কাজ নিয়ে আমরা কথা বলবো, তবে ছোটবেলায় ছিলাম সেখানে আবারও ফিরছি। ছোটবেলার গল্পটায় আরও কিছুক্ষণ থাকতে চাই। একটু 2 ভাইয়ের কথা বলছিলেন, আপনার বোধহয় একটা বোনও ছিল যদি আমি ভুল না করে থাকি। জি, বড় বোন। জি, আপনি হলেন মেজো। জি, তো সবকিছু মিলে আসলে মানে পারিবারিক আবহর কথা যদি জানতে চাই, একটা হলো পারিপার্শ্বিক অবস্থা, সমাজে আসলে কেমন ভাবে সময় কাটিয়েছেন সেটা, আরেকটা হলো পরিবারের মধ্যেই সময় কাটানো বা পরিবারের বেশ কিছু নিয়ম কানুন বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই বেড়ে ওঠা হয় হয়তো। আপনাদের ক্ষেত্রে কি হয়েছিল? আমার মার কথা মনে পড়ছে। আমি আমার মাকে হারিয়েছি আমি যখন ক্লাস 8-এ পড়ি। অনেক স্মৃতি ওনার সাথে আছেন। আমার মা অনেক কড়া ছিলেন, মানে ওনার কাছে ফার্স্ট মিন্স ফার্স্ট, এখানে সেকেন্ডের কোনো অপশন নেই। সো সবসময় আমরা আসলে চাপে থাকতাম। তা আমার স্কুল, আমি একসময় ফৌজদারহাট ক্যাডেট কলেজের ভেতরে একটা স্কুল আছে, ফৌজদারহাট কলেজিয়েট স্কুল। তা স্কুলটা অনেক এটা সিগনিক একটা এনভায়রনমেন্ট, বিশাল মাঠ, চাপের সবুজ, সামনে পাহাড়, একটু দূরে ক্যাডেট কলেজ, আর স্কুলের পাশেই রেল লাইন। ঝিকঝিক 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 করে রেলগাড়ি যায়, আর আমরা তখন রেলগাড়ির আওয়াজ শুনি, পড়ি। এটা খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে বড় হয়েছে। আমার মা আবার পড়াশোনার ব্যাপারে খুব কড়া ছিলেন, খুবই কড়া ছিলেন, যে ওনার কাছে আসলে ফাঁকি দেওয়ার খুব স্কোপ ছিল না। আমরা যেটা বলছিলাম, আমরা 2 ভাই 1 বোন, আমার বোন বড়, আমি মেঝো। আমরা 3 জনে এক স্কুলে একসাথে যেতাম, একসাথে আসতাম। বাট যেটা দেখতাম যে মা শুধু সকালবেলা আমাদেরকে পৌঁছে দেওয়ার ব্যাপারে খুব কনসার্ন ছিল না, আবার কখন সময় পড়ছি কিনা, তারপরে হোমওয়ার্কগুলো ঠিক মতো হচ্ছে কিনা, স্কুলে পড়াশোনাগুলো ঠিক মতো হচ্ছে কিনা, সেই জিনিসগুলো কেয়ারফুলি খুব লুক আফটার করতেন। আচ্ছা। সো যে জিনিসটা হয়েছে যে আমরা এই পারিপার্শ্বিক অনুশাসন বা নীতি থাকতে থাকতে একটা জিনিস হয়েছে, যে হয়েছে একটা ডিরেইলড হয়নি, পড়াশোনা করেছি, পড়াশোনা ঠিকমতো হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে, স্কুল পর্যন্ত হয়েছে। এরপরে যেটা হলো যে আমার এখানে একটা ছোট্ট গল্প আমার মনে পড়ে, যে আমরা খেলাধুলো করছিলাম। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তা হঠাৎ করে টিচার্স রুম থেকে কল আসলো যে তোমার মা এসেছে। তো একটু ভয় পেয়ে গেছি যে কোনো সমস্যা হলো কিনা। গেলাম, যাওয়ার পর মা বলল যে তুমি চলো, আজকে আর ক্লাস করতে হবে না। আমি জিজ্ঞেস করলাম, মা আমি তো আরও ক্লাস আছে, পরীক্ষা আছে। না, তোমার ক্লাস করতে হবে না, তোমার আরেকটা স্কুলে পরীক্ষা আছে। সো আপনারা জেনে থাকবেন, আমি ইস্পাহানি পাবলিক স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এটা আমাদের চট্টগ্রামে নামকরা স্কুল। আমার কম্পিটিশন হতো চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ইস্পাহানি পাবলিক স্কুল, আরেকটি স্কুল ছিল বাবা স্কুল। বাবা স্কুল ফুললি ফিমেলদের জন্য, খাস্তগির স্কুল মনে পড়ছে, 4টে স্কুল, আমাদের মধ্যে নেক টু নেক কম্পিটিশন। সো কলেজিয়েট স্কুল যেটা হচ্ছে, অনেক নাম করা রথী মহারথী ব্যক্তিত্ব ওখান থেকে পাস আউট করেছে, পড়াশোনা করেছেন। সো ওটা যেহেতু সরকারি স্কুল, ওখানে আসলে একটা যেটা ছিল যে মেধার ভিত্তিতে সুযোগ পাওয়ার একটা ইয়া ছিল, পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে পাস করতে হতো এবং জয়েন করতে হতো। কিন্তু ইস্পাহানি পাবলিক স্কুলে যেটা ছিল যে শুধু মেধা থাকলেও হবে না, একটা সোশ্যাল স্ট্যাটাসের একটা ব্যাপার আছে। ন্যূনতম একটা সোশ্যাল স্ট্যাটাস না থাকলে আসলে তারা এখানে ইনটেক করে না, এবং খুব লিমিটেড ইনটেক ছিল। আমাদের ক্লাসে অনলি
60 জন স্টুডেন্ট ছিল আর কি। সো এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণটা হচ্ছে যে মানে এটা আসলে আমরা মনে করতাম যে আমাদের, হ্যাঁ আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বেড়ে ওঠা, যে এখানে আসলে একটা সাধারণত উচ্চবিত্ত পরিবারের ছেলেরা বা মেয়েরা পড়াশোনা করে, ওখানে আমি পড়াশোনা করব, তো এটা তো একটা স্বপ্নের মতো। কিন্তু আমি কি পারবো? আই হ্যাড দ্যাট ডাউট। পরীক্ষার আর 4 দিন বাকি আছে, তা মা বলল যে তুমি পরীক্ষা দাও এবং তোমাকে ওখানে ভর্তি হতে হবে। সো এখানে যেটা হয় যে কোচিং করে মানুষ বা অন্য টিচারের কাছে করে বা প্রিপারেশন থাকে দীর্ঘ, কিন্তু আমার হাতে আছে 4 দিন। সো 4 দিনের মধ্যে মা আমার পড়ালেন, পড়াশোনা করলাম এবং যতটুকু পারি, একটা ক্লাস 7-এর বাচ্চা, পরীক্ষা হলো। তো পরীক্ষা এবং এই ধরনের এক্সাম আসলে আমি ফেস করিনি। ডিফারেন্ট টাইপ অফ এক্সাম ছিল, এমসিকিউ ছিল, তারপরে কিছু সৃজনশীল। আমরা তো ওইভাবে ক্রিয়েটিভ আমাদের সিলেবাস ছিল না, কিন্তু ওদের স্টাইলটাই ডিফারেন্ট ছিল। সো আমি করলাম, পরীক্ষা দিলাম। তা পরীক্ষা জিজ্ঞেস করলো, পরীক্ষা দিয়ে বের হওয়ার পর মা জিজ্ঞেস করছে, বাবা মা দুজনে গিয়েছিলেন, যে কেমন হয়েছে পরীক্ষা? বলে পরীক্ষা ভালো হয়েছে। একটু ভীত ছিলাম, মা যদি বলি যে পরীক্ষা ভালো হয়নি তাহলে তো একটা বকা খেতে হবে। সো ভালো হয়েছে, কিন্তু কেমন হয়েছে আমি নিজেও কিন্তু কনফিডেন্ট ছিলাম না। আচ্ছা। সো সপ্তাহখানেক পরে বোধ করি রেজাল্ট আসলো। আমি টিকেছি এবং আমাদের সময় প্রায় 200 বা 250 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। সাধারণত ইনটেকটা হয় কি একদম ছোট দিকে, একদম ক্লাস হয় তাদের ইনটেক হতো একদম প্লে গ্রুপে অথবা ক্লাস 6-এ। তাই ক্লাস 8-এ ইনটেক হচ্ছে কিছু স্টুডেন্ট, সেটারও একটা গল্প আছে, কিছু স্টুডেন্ট তারা পাস করতে পারেনি। সো ওদের পাস মার্ক ছিল 45 এবং সব সাবজেক্টে যদি 45 না পায় তাদেরকে টিসি দিয়ে দেয়। সো আমাকে পাস করতে হবে। সো 4টা সিট খালি হয়েছে, আমি ওখানে পরীক্ষা দিলাম, তো অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করলাম। তারপরে যেটা হয় যে এটা আমার ধারণা ছিল না, আমি যখনকার কথা বলছি এটা 1989, হ্যাঁ ওই সময়ের কথা। তখন যেটা বললো যে চিঠি পাঠালো এবং জানালো যে আপনারা আসবেন এবং এটা আপনার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ, জীবনে কখনো ইন্টারভিউ দেয়নি, ইন্টারভিউ দিচ্ছি। এবং ইন্টারভিউতে আরেকটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে, ইউনিক লেগেছে, এবং প্যারেন্টসটাও ইন্টারভিউ দিতে হবে। দুইজন, আমার প্যারেন্টসও যাবে, আমিও যাবো, দুজনের ইন্টারভিউ হবে। সো ইন্টারভিউতে তো খুব বোধ করি জিজ্ঞেস করেছে, বিভিন্ন বিষয় জিজ্ঞেস করেছে, আমার দক্ষতা জিজ্ঞেস করেছে। পরবর্তীতে আমার মা গিয়েছিলেন, বাবা ব্যস্ত ছিলেন কর্মক্ষেত্রে, এই কারণে যাওয়ার সুযোগ হয়নি। তা আমার মাকে জিজ্ঞেস করছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম জাকারিয়া, মিস জাকারিয়া। তা উনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আপনার বাসা কোথায়, যেটা হচ্ছে আমার বাসা বলছে পাকা রাস্তার মাথা। এটা কোথায়? ফৌজদারহাট ক্যাডেট কলেজের কাছাকাছি একটা জায়গায়, 1-1.5 কিলো সামনে। বলো আচ্ছা, এখান থেকে তো আমাদের ইস্পানি পাবলিক স্কুল ছিল জিইসির মোড়ে, বেশ দূরে। সো দূরত্ব প্রায় হয়ে যায় 10-15 বোধ করি 15 কিলো। এবং যারা ওখানে থেকেছে তারা জানবে যে এটা আমার বাসাতে ওখানে মানে লিটারেলি পাহাড় পর্বত পার হয়ে যাওয়ার মতো অবস্থা। ভিতর দিয়ে ফয়েজ লেকের ভিতর দিয়ে, তারপরে জিইসি নাসিরাবাদ খুলশি হয়ে তারপরে আমার স্কুলে যেতে হবে। তা ম্যাডাম জিজ্ঞেস করছিলেন, প্রিন্সিপাল ম্যাডাম, যে আপনাদের কি গাড়ি আছে? আমাদের তখন গাড়ি ছিল না, কিভাবে তাহলে আসবেন? আমাদের স্কুল কিন্তু ক্লাস শুরু হয় 7টার সময়। আপনি 7টার পরে আপনার ছেলে ঢুকে তাহলে কিন্তু আমরা ঢুকতে দেবো না, এবং যদি এরকম মাসে 3 দিন হয় তাহলে আপনাদেরকে টিসি দিয়ে দেবো। সো এই ধরনের একটা সিচুয়েশন, অনেক মাই বলতেন যে না আমি এত সকালে, তাহলে যদি ও সময় কিন্তু এই ধরনের যাতায়াত ব্যবস্থাও ভালো ছিল না। হ্যাঁ, তখনকার যুগে আমার খেয়াল, ওই যে আমরা বলতাম যে বটবডি 3 হুইলার একটা ট্যাক্সি, এত সকালে কোনো ট্যাক্সিও আমাকে নিতে আসবে না। সো কিন্তু আমার মার যে কনফিডেন্স ছিল, আমি আপনাদেরকে এনশিওর করছি যে আমার বাচ্চা সময় মতো প্রতিদিন স্কুলে আসবে, এবং এটা যদি না আসে আপনার টিসি দিয়ে দেবেন, বাট আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। সো ওটাই মনে পড়ে যে আমার মার কথা, যে ওনার ডিটারমিনেশন, আলহামদুলিল্লাহ কখনো দেরি হয় না। আমি সেই ছোট বাচ্চা, আমার তখন বয়স কত হবে? আপনার জীবনের সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা, বেদনাদায়ক একটি ঘটনা, মাকে হারিয়ে ফেলা খুব অল্প বয়সে। জি,
এটা একটু শুনতে চাই আসলে মাকে এত অল্প বয়সে হারিয়ে ফেলার ব্যাপারটা আসলে কিভাবে ঘটেছিল। যেটা হয়েছে, হ্যাঁ আসলে যত্নশীল ছিলেন। আমি ওনাকে দেখি যে কড়া রাগী মা, বাট স্নেহশীল তো অবশ্যই সবার মাই সেটা হয়। এটা আসলে খুবই দুঃখজনক। যেটা হচ্ছে আমাদের পড়াশোনা ঠিকমতো চলছিল এবং উই ওয়ার এ হ্যাপি ফ্যামিলি। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, আলহামদুলিল্লাহ আমাদের একটা চলছিল সব কিছুই ঠিকঠাক। হঠাৎ করে সুনামির মতো যেটা হলো যে মা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়লেন, উনি কিডনির প্রবলেম ধরা পড়লো। এটা আমরা বুঝতে পারিনি। তো পরবর্তীতে she had to gone through a thorough diagnosis. দীর্ঘদিন উনি বারডেমে পিজিতে হসপিটালাইজ ছিলেন। তো দীর্ঘদিন প্রায় 4 মাসের মতো বেড পেশেন্ট থাকার পরে উনি ইন্তেকাল করেন। উনি যখন মারা যান তখন আমি ক্লাস 8 থেকে 9-এ পরীক্ষা দিব। এটা উনি 16 নভেম্বর মারা গিয়েছেন। সো এই ব্যাপারে একটা ঘটনা আমার মনে পড়ছে। বাবা আমার মার পাশে ছিলেন, ঢাকায় ছিলেন, আমরা চট্টগ্রামে থাকি। সো ফোন আসলো, তখন টিএনটি ফোনের যুগ। টিএনটি ফোন আসলো যে তোমাদেরকে দ্রুত ঢাকায় আসতে হবে। তা আমাদেরকে নিয়ে, আমাদের এক চাচাতো ভাই আমাদের সাথে থাকতেন, ওনারা নিয়ে আসলেন। ওই দিনই আমরা খেয়াল পরে যে আমরা দুপুরেই রওনা হয়ে গেলাম। পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আসলাম, আসার পরে দেখলাম যেটা আমাদেরকে সোজাসুজি হাসপাতালে নিয়ে আসা হলো। তা ওখানে আমরা যেটা দেখলাম যে একজন শুয়ে আছেন কিন্তু সাদা কাপড়ে মোড়ানো। সো এত ছোট ছিলাম আসলে, এবং আসলে ওটা বুঝতেও পারিনি যে আসলে আমার মা মারা গেছেন। এটা বোঝার আগেই আসলে উনি মারা গেছেন। এটাই মনে পড়ে আর কি। এরপরে এই বয়সী আমাদের দেশের বাড়ি রংপুর, গ্রামে আমাদের দাদার বাড়িতে ওনাকে দাফন করা হয়েছিল। সো মনে পড়ে তার কফিনের একটা হাতল আমি ধরেছে, একটা ছোট বাচ্চা, সেটা আমার কাছে মনে পড়ে এবং বেদনাদায়ক। এবং একটা জিনিস মনে পড়ে যে আমি এত পার্সোনালি শকড হয়েছি, আমি হাসবো, কাঁদবো বা দুঃখ বোধ করবো, এই বোধটা আমার কাছে আসেনি, দীর্ঘদিন আসেনি। এটা আমার জীবনের একটা কষ্টের জায়গা। যে স্যার জীবনের খুবই অল্প বয়সে পৃথিবীর শ্রেষ্ঠতম ভালোবাসা আপনি মাকে হারিয়েছেন, কিন্তু সেই শোক হয়তো বা শক্তিতে পরিণত করে আপনি এগিয়ে গিয়েছেন সামনে, একজন চমৎকার ব্যক্তিত্ব হয়ে উঠেছেন ব্যাংকিং জগতে। এটা আসলে আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক একটা বিষয়। আমরা একটু শিক্ষা জীবনে আবার একটু ফিরতে চাই। ইস্পাহানি স্কুল এন্ড কলেজ থেকে বোধহয় আপনি পড়াশোনা করেছেন, তারপরে পরবর্তী ধাপগুলো কেমন ছিল? যেটা হলো এখানে আসলে মা মারা যাওয়ার পরে একটা ডিরেইলড হয়ে যায়। আমরা একটা শাসন বা গণ্ডির মধ্যে ছিলাম, তো তখন ছোট বাচ্চা যেটা হয়েছে যে এখন শাসন করার কেউ নেই, বাবা ব্যস্ত চাকরি নিয়ে। সো আমাদের বাসায় আমরা এখন স্বাধীন। সো পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না, স্কুলে যাওয়া হচ্ছে কি হচ্ছে না, সেভাবে আসলে টেক কেয়ার করার মতো আসলে কেউ ছিলেন না তখন। তা যেটা হলো যে যেই গতিতে বা যেই সম্ভাবনা নিয়ে আমরা শুরু করেছিলাম বা ছিল, সেটা ফুললি ম্যাটেরিয়ালাইজ হয়নি। একটা জিনিস আমার মনে পড়ছে, আমার এসএসসি পরীক্ষা আমি দিব, আমার পরীক্ষার আর 1 মাস বাকি আছে। তখন পর্যন্ত অনেক সিলেবাস আমি পড়া হয়নি, ঘুরে ঘুরে বেরিয়েছি, খেলছি। আমি একসময় ক্রিকেট খেলতাম, অনেক সারাদিন ক্রিকেট খেলতাম, ভালো গোলকিপিং করতাম, ফুটবল। সো ওটাই ভালো লাগতো। আর শাসন করার যেহেতু কেউ নেই, স্বাধীনতা, আর ওই জিনিসটা ম্যাচুরিটির তো আসেনি যে আসলে আমাকে বড় হতে হবে, পড়াশোনা করতে হবে। তো এক সময় দেখা গেল যে আর সময় আছে 1 মাস, এখন তো বিপদ, মান সম্মানের ব্যাপার, কি হবে। তো 1 মাস পড়লাম বেশ ভালোভাবে, 24 ঘন্টার মধ্যে, যে 18 ঘন্টায় পড়া হলো আর কি। তো পড়াশোনা করে কঠোর পরিশ্রম, দেখা গেল যে ভালোই করলাম। আর একটু ভালো করা যেত, একটু আক্ষেপ থাকে আর কি, যে যদি আমি আরো হতো, আর করলে। 1 মাসে যেটা আমার আক্ষেপের জায়গা, যে 1 মাসে আমি পড়াশোনা করে যা নাম্বার পেয়েছি, তার থেকে আর 13-14 নম্বর পরেই স্ট্যান্ড করেছে। আমাদের সময় স্ট্যান্ড ছিল মাত্র 13 নম্বর, এটা তো অ্যাচিভেবল ছিল। এই আক্ষেপটা এখনো আছে যে আসলে করতে পারতাম আর কি। তারপর কি চট্টগ্রাম কলেজে হয়েছে। চট্টগ্রাম কলেজে যেটা হলো,
এখানেও একটা গল্প আছে, যে গল্পটা হচ্ছে এরকম, আমাদের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ, সো আমাদের স্কুল থেকে এবং কলেজে, যারা স্কুল থেকে পাশ করে তার কলেজে অটোমেটিক এনরোল হয়ে যায়। আমি ধরে আছি যে আমি তো কলেজে পড়বো, আমার অ্যাডমিশন টেস্ট দিতে হবে না। অ্যাডমিশন টেস্ট এটা বেশ একটা টাফ এক্সাম ছিল, অনেক স্টুডেন্ট এবং মেধার ভিত্তিতেই ভর্তি হওয়ার সুযোগ থাকে। আচ্ছা, আমি অ্যাডমিশন ফর্ম কিনতে গেছি। অ্যাডমিশন ফর্ম কিনতে যাওয়ার পরে যেটা হলো যে আমাকে বলল যে তোমার গার্ডিয়ানকে নিয়ে আসবা। তো এইভাবে আমাদের খেলা আছে, আমার 4 জন আমার বন্ধু সহসাথী, তাদেরকে ডাকা হলো। কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা অনেক দুষ্ট বাচ্চা, এদেরকে যদি ভর্তি করানো হয় তাহলে একটা এনভায়রনমেন্টাল ইয়ে হবে, আমরা এদেরকে ভর্তি করাবো না। আচ্ছা, আপনারা বেটার লুক ফর অল্টারনেটিভ। সো এখানেও আর সময় আছে মাত্র 1 মাস। সো আমাদের এবং শুধু ফর্ম নিতেই আমার খেয়াল আছে যে আমাদের ফর্ম নিতেই কোনো স্কুলের সকাল 5টা 4টা 5টার সময় দাঁড়াতে হতো, ফর্ম দেওয়া শুরু করতো 8টা 9টা থেকে, তো দিতে দিতে ফর্ম শেষও হয়ে যেত। এবং খুব বেশি অপশনও ছিল না। চট্টগ্রামে সবচেয়ে ভালো স্কুল কলেজ চট্টগ্রাম কলেজ, তারপর হাজী মোহাম্মদ মহসিন কলেজ, তারপরে হচ্ছে সিটি কলেজ, কমার্স কলেজ। আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আমি সায়েন্সই পড়াশোনা করব, আসলে অত সকালে আমার অ্যাডমিশন ফর্ম নিতেই আমার চলে গেল 4 দিন। 4টা ইয়া থেকে কলেজ থেকে নিয়েছি, আর হাতে থাকলো 26 দিন। সো এখন কোনো কোচিং করিনি, কারণ আমি ধরে রেখেছিলাম যে শিওর শট যে আমি কলেজে পড়বো, এর মধ্যে আমি খেলাধুলা সংক্রান্ত কাজে খুব ব্যস্ত। আচ্ছা আচ্ছা, যেটা হলো যে পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ সেখানেও সুযোগ পেলাম, চট্টগ্রাম কলেজে সুযোগ পেলাম, মেধার ভিত্তিতেই সুযোগ হয়েছে। সো এখানে একটা আক্ষেপ ছিল যে হ্যাঁ, আমি আমাদের সেকশন ছিল ABC, সো যারা মেধার ভিত্তিতে ভালো করে তাহলে সেকশন A, সেকশন B, সেকশন C ওভাবে হয় আর কি। হ্যাঁ, আমি হয়তো সেকশন B তে ছিলাম, আরো ভালো করলে সেকশন A তে করার সুযোগ ছিল আর কি। এটা আপনার নিজের রিয়েলাইজেশন, এটা খুব ভালো লাগার। আসলে আমরা যখন ছোট থাকি বা স্টুডেন্ট থাকি, হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না যে আমরা একটু পড়াশোনা করলে, বা যেহেতু আসলে ওই সময় মাকে আসলে পাননি, সেই জায়গাটা থেকে আসলে আমার কাছে মনে হয় লাবণ্য যে মা সবসময় চাইতেন যে তোমাকে ফার্স্ট হতে হবে, সেই বিষয়টাই হয়তো মনের মধ্যে গেঁথে গেছে। আমরা আপনার ইউনিভার্সিটির গল্প একটু আসতে চাই, কোথায় ভর্তি হলেন, সেটাও একটা স্ট্রাগল নিশ্চয়ই, তো ওই গল্পটা একটু শুনি। যেটা হলো যে এখন চিরং থেকে এখানে যেটা হয়েছে, আমি যে বছর পাশ করলাম HSC, সেটা আমরা চিরং বোর্ডের প্রথম ব্যাচ আমরা। যেটা হলো যে আমাদের সময় মাত্র 18% পাশ করলো। সো আমি অনলি 18%। সো তখন আমি যে পাশ করেছি, এটাই আমার কাছে মনে হয় যে আমি মানে অনেক ভালো কিছু করেছি আর কি, যদিও রেজাল্টটা আরো ভালো হওয়া উচিত ছিল। সবখানে আক্ষেপেরই গল্প। সো এরপরে যেটা হলো যে এখন তো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। ইউনিভার্সিটি কোচিং করার জন্য কোথায় আসবো, আমাদের তো ঢাকায় পরিচিত তেমন ছিল না। তা আমার এক খালাতো ভাই এখানে থাকতেন, তো উনি কয়েক বন্ধু সহকারে থাকতেন। তো বললেন যে ঠিক আছে, এখানে থাকার সুযোগ থাকা যাবে, কিন্তু এখান থেকে কোচিং করবেন। সো এখানে যেটা সুবিধা কি হলো, যে সুবিধা না মানে স্বাধীনতার অপব্যবহার, যে কোচিংয়ে ভর্তি হলো সবই ভর্তি করিয়ে দিয়ে গেল, কিন্তু আমি পড়াশোনা করি না। আমি থাকতাম তখন শুক্রাবাদ সোয়ানবাগে, ওখান থেকে ফার্মগেটে কোচিং করতে যেতাম এবং আসতাম, কিছুই বোঝার চেষ্টা করতাম না, পড়াশোনা করতাম না, এই চলছিল। সো 3 মাস ছিল, 3 মাস পরে যখন অ্যাডমিশন টেস্ট, সবখানে অ্যাডমিশন টেস্ট নিতে যাই, কিন্তু আমাদের প্রিপারেশন এভাবে ছিল না। সো এভাবে হয়নি আর কি। তা এক সময় যেটা হলো যে হ্যাঁ, চিরাং ইউনিভার্সিটিতে আমি পড়ার সুযোগ হয়েছিল, বাট আসলে যেটা হয়েছে যে ডিরেইলড একটা যে শাসনের একটা ইয়া ছিল, যে এটা আসলে ওইভাবে কন্টিনিউ করতে পারলাম না। আচ্ছা, তা পরবর্তীতে 1 বছর আমার নষ্ট হয়ে গেল। এখন কি করব? এখন যেটা কি করব, সবকিছুই শেষ মুহূর্তে আমার যেটা হয় যে শেষ মুহূর্তে কি করব। তো পরে আমি আমাদের চিরং কলেজে উল্টো দিকে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ওখান থেকে আমি বিএসসিতে জয়েন করলাম। ওখানেও করেছি। করার পরে কিন্তু একটা যে জিনিসটা আমার মাথায় সবসময় কাজ করতো, যে আমি আমার স্কুল, আই পাস আউট ফ্রম দ্য বেস্ট স্কুল ইন চিটাগং, আই পাস আউট ফ্রম দ্য বেস্ট কলেজ ইন চিটাগং। সো একটা নিজের মধ্যে একটা ইয়ে থাকতো, যে একটা হীনমন্যতা বোধ কাজ করতো, যে আমি আসলে
আই ডাজন্ট বিলং হিয়ার, আই এম নট হিয়ার, আমার এখানে থাকা কথা ছিল না, একটু বেটার কিছু বেটার ছিল, ডিজার্ভ করে, হ্যাঁ সেটা ছিল। কিন্তু ওই যে যেটা হয়েছে যখন এই উপলব্ধিটা হয় তখন কিন্তু সময় পার হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো ওখান থেকে আমি সাফল্যের সাথেই পাশ করেছি আলহামদুলিল্লাহ। কোন সাবজেক্টে পড়াশোনা করেছি? আমি সায়েন্সে পাশ করেছি এবং আমার আলহামদুলিল্লাহ যে অল থ্রু ফার্স্ট ক্লাস আমি পেয়েছি। তারপরে এরপরে আমি যেটা হলো যে এখন পাস আউট করলাম, এখন আমার বোধ করি তখন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আসলে ফার্স্ট ক্লাস পাওয়া এটা তো আসলে এতটা সহজ ছিল না। জি ছিল না, হ্যাঁ আমাদেরকে নিয়ে। এবং আমি আমার কলেজের মধ্যে গত কয়েক বছরের মধ্যে আমি প্রথম ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। হ্যাঁ এটা নিয়ে গর্ববোধ করার থেকে আমার ব্যাপারে যেটা হয়েছে যে আই শুড নট বি হিয়ার, আমার আরো ভালো কিছু করা উচিত ছিল। সো এখানে আমার আসলে যে উপলব্ধিটা এই বয়সে এসে বা এই অনুষ্ঠানে এসে আমি যেটা বলতে চাই যে আসলে বাচ্চাদের বেড়ে ওঠা শৈশব কৈশোরে প্যারেন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিশ্চয়ই ভেরি ইম্পর্টেন্ট। আসলে এই অনুশোচনা যখন হচ্ছে বা এই যেন হচ্ছে তখন কিন্তু আমার জীবনে অনেক কিছু পার হয়ে গেছে, আই ক্যানট চেঞ্জ, বাট এটা উচিত। আপনি আইবিএম থেকে ওরাকল জাভা সার্টিফিকেশন এটা কেন করেছি? তখন যেটা হয়েছে যে আমাদের সময় তখন দুটো চল ছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার, বিবিএ এমবিএ তো পরে আসলো, এখন হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে সবাই পড়তে হবে এবং আমার আশেপাশে যারা আছে তারা সবাই ইন্ডিয়াতে পড়তে যাচ্ছে, এটা একটা ট্রেন্ড হয়ে গেল। আচ্ছা, তো এখন আমার বাবা বললেন যে না তোমাকে তো ইন্ডিয়ায় পাঠাবো না, তোমাকে এখানে কিছু করতে হবে। সো কি করব এখন? আমি চিটং আইইউসি ইসলামিক ইউনিভার্সিটি চিটং, ওখানে আমি ভর্তিও হয়েছিলাম, মেরিট লিস্টও ছিলাম, স্কলারশিপও পেয়েছিলাম, মানে আমার গ্র্যাজুয়েশনের পর আরেকটা গ্র্যাজুয়েশন করব আমি ওখানে। সো বাবা বললেন যে এটা কস্টলি হয়ে যায়, তুমি রাদার তুমি একটা কাজ করো, ইউ লুক ফর দ্য দ্য কোর্সেস। তা তখন আইবিএম এর একটা এডুকেশন উইং চিটংয়ে তারা ইনোগ্রেট করেছে, তো ওখানে ফার্স্ট ব্যাচে আমি জয়েন করলাম। এবং ওদের ফ্যাকাল্টিও ছিল ইন্ডিয়ান ফ্যাকাল্টি ছিল, কোয়ালিটি অফ এডুকেশনও ভালো। সো ওইখানে আমি করেছি এবং করার পর ওইখান থেকে আমি যেটা হয়েছে যে তখন আমার একটা জিনিস খেলার নেশা থেকে এটা ইট কনভার্টেড টু দ্য 4 স্ক্রিন, একটা 4 স্ক্রিনে চলে আসলো কম্পিউটারে। আমার খেয়াল আছে 387 আইবিএম এর কম্পিউটার চালায়, ফ্লপি ডিস্কে কাজ করি। সো আমি খেয়াল আছে যে লিনাক্স, আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম না, লিনাক্সে আমি কাজ করা শিখেছি এবং এটা এত মজা লাগা শুরু, এত ইন্টারেস্টিং যে এটাই খুব আনন্দ লাগছে। প্রোগ্রামিং করছি আমি, বলছি সেই 2000 এর কথা বলছি আমি। সে সময় একটু নানান বিষয় নিয়ে আসলে আগ্রহ তৈরি হয়ে গিয়েছিল, কম্পিউটার, যতটুকু জানি আপনি সে সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গেও একটা সময় ছোটবেলায় যুক্ত ছিলেন, ক্রিকেট খেলা পছন্দ করতেন। তো সবকিছু মিলিয়ে ওই সময় বিশ্ববিদ্যালয়ে তারপরে আসলে ভর্তি হওয়া, সেই গল্পটাই একটু সংক্ষেপে শুনে নিই আমরা। সো আমার যেটা ইন্টারেস্টে শিফট হলো খেলার মাঠ থেকে একটা 4 দেয়ালের মধ্যে, একটা স্ক্রিনের মধ্যে। সো আমি এটা ইন্টারেস্ট পাওয়া শুরু করলাম এবং প্রোগ্রামিং ভালো লাগছিল। ধীরে ধীরে যেটা হলো যে ওখান থেকে কোর্সটা কমপ্লিট করার পরে আমাকে অফার করা হলো যে এখানে তুমি জব করতে ইচ্ছুক কিনা। সো আমার কর্মজীবনের প্রবেশ কিন্তু ওখান থেকেই। আচ্ছা। সো আমার তখন বয়স 21-22। আমার প্রথম যিনি বস ছিলেন উনি ইন্ডিয়ান ছিলেন, নীতেশ মুখার্জি এবং নীতি ম্যাডাম, দুজনই, একজন দিল্লি থেকে একজন কলকাতা থেকে। এবং যে জিনিসটা হয়েছে যে আই লার্ন প্রফেশনালিজম ফ্রম দেম, টাইমলিনেস, পাংচুয়ালিটি, সিনসিয়ারিটি, এবং যেটা হচ্ছে অফিস এটিকেট, এই জিনিসগুলো হয়েছে প্রথম যেটা হয়েছে অল্প বয়স, এই ধরনের কালচারের সাথে অভ্যস্ততা ছিল না, কিন্তু প্রথম আমার খাপ খেতে কষ্ট হয়েছে, সময় লেগেছে, কষ্টও হয়েছে, বাট এটা আমার ফাউন্ডেশনটা বিল্ড করেছে। সো আমি মাস্টার্সে পড়ার সুযোগ হলো, কিন্তু দেখলাম যে আমি এখানে ভালো করছি, সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং শেখার সুযোগ আছে। কাজ কি ছিল? আমি যেটা শেখাতাম ওখানে আমি আসলে বাচ্চাদের ইনফ্যাক্ট না, যাদের গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, পোস্ট গ্র্যাজুয়েট করেছে, অথবা দেশের বাইরে থেকে এসেছে, দে ওয়ান্ট টু লার্ন কম্পিউটার। আচ্ছা, আমি যেটা শেখাতাম ওনাদেরকে লিনাক্স শেখাতাম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাতাম,
C++ শেখাতাম। আচ্ছা, আমার কিন্তু বাসায় কোনো কম্পিউটার তখন ছিল না, কেনার মতো আসলে বেশ কস্টলিও ছিল, ব্যয় সাপেক্ষ ব্যাপার। সো যেটা হয়েছে যে এই জিনিসগুলো তো আসলে প্র্যাকটিসের ব্যাপার, না হলে তো হয় না। তো খেয়াল আছে যে আমি আসলে সকালবেলা যে একদম যখন আমাদের সেন্টার ওপেন হয়নি তার আগে যে বসে থাকতাম এবং আমাকে দিয়ে সেন্টারটা ক্লোজ হতো রাত্রেবেলা। তো সারাদিনই ওখানেই থাকতাম, যে এত মজা আনন্দ পেয়ে গেছি, নতুন নতুন জিনিস করা যায়, ডেভেলপ করা যায়, কাজ শিখতে পারছি, করতে পারছি। পাশাপাশি কি আসলে আপনি মাস্টার্স করছেন? না, মাস্টার্স আমি ভর্তি হয়েছিলাম, মাস্টার্স ভর্তি হয়েছি, এরপরে কন্টিনিউ করেন। ইংলিশে সুযোগ হয়েছিল চিরং কলেজে, কিন্তু আমি কন্টিনিউ করিনি। আচ্ছা, তা এর পরবর্তীতে দেখা গেল কিছুদিন কাজ করার পরে, প্রায় 1.5 বছরের মতো কাজ করার পরে বাবা বলেন যে তোমার কি জীবন এভাবে কেটে যাবে, তুমি কি চিন্তা ভাবনা করছো? বলে আমি তো কম্পিউটার এই ইয়াতেই আমি ফ্লারিশ করতে চাই। সো আমি বলি কি করতে চাও? বলে ওরাকেল। তখন ওরাকেল ডেটাবেস সিস্টেম, আমার সিনিয়রদের কাছ থেকে শুনছিলাম যে এই জিনিসটা এখন দ্য নিউ বাজওয়ার্ড। সো শেখার জন্য ঢাকায় চলে এসেছি। সো এখানে ওই চাকরিটা ছেড়ে দিয়ে এখানে একদম আই স্টার্টেড নিউ। চাকরি কত বছর? ওখানে প্রায় যেটা বললাম যে বছর 1.5-এর মতো কাজ করার সুযোগ হয়েছে। এরপর এখানে চলে আসলাম। এখানে ওরাকেলের উপর প্রশিক্ষণ নিলাম, ওসিপি যেটাকে বলে ওরাকেল সার্টিফাইড প্রফেশনাল। সো আমি যখন এটাতে আমি এই গ্লোবাল সার্টিফিকেশন পেয়েছি, আমি বোধ করি বাংলাদেশে তখন 20-22 জন ছিল সেই সময়ের কথা। ওখানে যেই আসলে পরবর্তী একটা সুযোগ তৈরি হলো আর কি। একদিন তখন পড়ছি, তখন জাভার কোর্স করছিলাম, তখন আমি ওয়েব পেজ ডিজাইনিং এ কাজ করছি, শিখছি, বাট পাশাপাশি চাকরিও খুঁজছি। আচ্ছা, চাকরি খুঁজতে খুঁজতে যেটা হলো যে চাকরি ওভাবে পাচ্ছিলাম না। এখানেও হয়ে গেল বেশ কিছুদিন, বছর খানেকের মতো। তা তখন হঠাৎ করে একদিন ফোন আসলো। আমি যে সেন্টারে IBM এসে কাজ করতাম, ওর ব্যবস্থাপনা পরিচালক, উনি আমাকে ফোন দিলেন যে আপনি এখানে জয়েন করতে পারবেন কিনা অ্যাজ এ সেন্টার হেড। তখন আমি আসলে তো না পাইতি জল। এখানে বলতে আপনি ব্যাং এশিয়ার কথা বলছেন? না, আমি না, এরপরে এখানে একটু সুন্দর গল্প আছে। সো ওখানে চলে যাই। এর মধ্যে আমার একটা এক্সাম দেওয়া বাকি ছিল, ওসিপি এক্সাম। ওখানে যেটা হলো, পরীক্ষা দিতে এসেছি ঢাকায় পরীক্ষা দিতে এসেছি, অনলাইন এক্সাম। তখন ভার্চুয়ালি পরীক্ষা দিতে হয়। একটা কত সালের কথা? এটা 2003 সালের কথা। 3 সালের কথা। পরীক্ষা দিতে এসে আমার সাথে পরিচয় হলো জোহরা ম্যাডাম। উনি আমাদের ওরাকেলি ট্রেনিং দিতেন একসময়, এবং আমি ওনার ব্যাচে ছিলাম না, উনি আরেক ব্যাচে আরেকজনের সাথে কাজ করতাম। ম্যাডাম দেখে বললেন যে তুমি কি আশিক? বলে কি জি, তোমার কথা আমি শুনেছি, তুমি কি কোথাও জব করছো? বলে আমি করছি, চিটাগংয়ে জব করছি। তুমি ঢাকায় কোথাও ব্যাংকে জব করতে চাও? বলে কি হোয়াই নট, যদি সুযোগ হয়। আচ্ছা ঠিক আছে, তো পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে ঢুকে গেলাম, 1.5 ঘন্টার পরীক্ষা। যেটা হয় যে একটা বদ্ধ রুমের মধ্যে শুধু অনলাইনে আমি ডেডিকেটেড পিসিতে পরীক্ষা দিলাম, পাস করলাম, রেজাল্টে চলে আসলো। সো নাও আমি বিকাম এ ওরাকেল সার্টিফাইড প্রফেশনাল। যেটা চমক হিসেবে কাজ করেছে, বের হয়ে দেখি যে আপা বসে আছে সোফাতে। আশিক, তোমার জন্য আমি বসে আছি। ইট ওয়াজ কোয়াইট আ সারপ্রাইজ। যে কেন বসে আছো? তুমি তো বললা যে তুমি ইচ্ছুক, চলো তোমাকে মাঝার, মানে যিনি আমার ট্রেনার ছিলেন, ওনার সাথে পরিচয় করে দিই, আমরা একসাথে কাজ করি। তখন ব্যাংক এশিয়া বিল্ডিংটা ছিল র্যাঙ্কস ভবন, যেটা এখন বিজয় সরণি, ওখানে নিয়ে আসলেন, পরিচয় হলো। তো পরিচয়ের পরে ধীরে ধীরে একটা বললেন যে তোমাকে আমরা খুঁজছি, রেফারেন্স দিলে ইন্টারভিউ পরীক্ষা দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে চাকরিতে জয়েন করলাম, এই আর কি। সেটা আমার খেয়াল আছে 2004 সালের কথা আর কি, 15ই ফেব্রুয়ারি। সো আমি চিটাগংয়ের পার্ট চুকিয়ে ঢাকায় চলে আসলাম অল অ্যালোন। আমার মানে ব্যাংকের ওটাই প্রথম, সিনিয়র প্রোগ্রামার হিসেবে? না, আমি সিনিয়র প্রোগ্রাম না, আমি একদম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, জুনিয়র পজিশনে জয়েন করেছি। সো যেটা হলো, এখানেও পেলাম যে আমার যারা রিপোর্টিং বস, ওনারও ইন্ডিয়ান, দে কেম ফ্রম দ্য সাউথ, তা আরও টাফ। এবং ওরা আসলে তো সিজন প্রোগ্রামার বা সিজন আইটি প্রফেশনাল, তাদের সাথে আমাদের যেটা পার্থক্য হচ্ছিল যে প্রফেশনালিজম এবং নলেজের ডেপথ। সো ওনাদের সাথে কাজ করতে যে ডেফিনেটলি আই হ্যাড টু ফেস আ লট অফ চ্যালেঞ্জ, বাট
ধীরে ধীরে কোপ আপ করতে পেরেছি। আজকে প্রফেশনাল হয়ে ওঠার পেছনে ওদেরও ভূমিকা আছে। বাহ। আর আপনার দুটো মাস্টার্স ছিল, স্টুয়ার্টস ইউনিভার্সিটিতেও একটি মনে হয় আপনার এমবিএ করা, বা পরবর্তীতে ভারতের একটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে। এই দুটো কি আসলে কাজের জন্যই আসলে? কাজের ফাঁকে ফাঁকে দুটোই। আমি যখন কাজের মধ্যেই কাজ করেছি। আমি এমবিএম, ইস্ট ওয়েস্টের এমবিএম এর ফার্স্ট ব্যাচ। সো আমি যখন পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় আছো? ব্যাংকে কাজ করি। স্যাররাই বলেন যে আমরা তো এখানে ব্যাংক ম্যানেজমেন্টের উপর মাস্টার্স চালু করেছি, আর ইউ ইন্টারেস্টেড? মানে ইয়েস স্যার, যদি সুযোগ হয়। করলাম, ভালোই করলাম। আমি ওখানে একটা আমার সাফল্যের ব্যাপার আছে। এখন তখন বুঝতে পারছিলাম যে আসলে লেগে থাকার একটা গুরুত্ব আছে, হেয়ালি করা যাবে না এবং ফোকাস হতে হবে। তো এখানে ব্যাংক এশিয়াতে তাহলে কত বছর থাকা হলো? ওখানে কত বছর? ব্যাংক এশিয়া আমার থাকা হয়েছে, আমি 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত থেকেছি। ওইখানে থাকা অবস্থায় আমি ইস্ট ওয়েস্টে এমবিএম করেছি। ওখানে আমি একটা মেরিট স্কলারশিপও পেয়েছিলাম। সো আমার হাফ অফ দ্য প্রোগ্রামের খরচ আমাকে দিতে হয়নি, ইউনিভার্সিটি বেয়ার করেছে। সো ওটা একটা সুযোগ, অ্যাচিভমেন্ট ছিল। আর পরবর্তী যে মাস্টার্সের কথা বললেন, ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস হায়দ্রাবাদ, ওখান থেকে করেছি বিজনেস অ্যানালাইটিক্সের উপরে। সেটাও আমি করেছি ব্র্যাক ব্যাংকে কাজ করা অবস্থায় 2014-15 সালে। এখানে আমার ব্যাংক কর্তৃপক্ষ এবং আমার যিনি লাইন ম্যানেজার ছিলেন, ওনার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা যে সুযোগ না দিতেন, আসলে ওই সময় ওই পরিস্থিতিতে ওখানে যে মাস্টার্স করতে, এটা আসলে অসম্ভব ছিল। এখানে আমার ফ্যামিলির স্যাক্রিফাইস ছিল, সব দিক দিয়ে সবাই স্যাক্রিফাইস করেছে, জন্য আমি করতে পেরেছি। আপনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা যুক্ত হয়েছে গবেষণামূলক, বিভিন্ন ব্যাংকে চাকরি করতে গিয়ে কেমন ছিল? আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমি তো প্রথমে শুরু করলাম আমার ক্যারিয়ার শুরু করেছি টেকনোলজিতে, ওখানে কাজ করেছি। সো আমার যেটা সুযোগ ছিল যে আমাকে ব্যাংকের থেকে যেটা হয়েছে যে ওদের কোর ব্যাংকিং সফটওয়্যার ডেভেলপ করার জন্য দে হ্যাভ ফর্মড আ কোম্পানি, ইটিএ ইনফোটেক, ইন্ডিয়ান কোম্পানি এবং ব্যাংক এশিয়া মিলে করেছিল আর কি। সো একটা সুযোগ ছিল যে আমার দুবাইতে এখানে পোস্টিং হওয়ার। বাট মিনওয়াইল আমি এখানে এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে প্রাইম ব্যাংকে চাকরি করার সুযোগ পেয়েছিলাম। তা সো আমার 15 দিন আফটার 15 ডেজ আমার দুবাইতে যাওয়ার সুযোগ আছে, পাশাপাশি এমটিও হিসেবে একটা ব্যাংকে জয়েন করার সুযোগ হয়েছে। সো কোনটা আমি নেব, একটা ডিলেমার মধ্যে ছিলাম। এবং খেয়াল আছে, আমি যদি এমটিও হিসেবে জয়েন করি তাহলে আমাকে কিন্তু লেসার স্যালারিতে জয়েন করতে হবে। ব্যাংকের সাথে আমার পারফরমেন্সের কারণে কিন্তু আমাকে শুধু স্যালারি না, আমাকে অ্যাকোমোডেশনও ফ্রি দেওয়া ছিল। সো এই দুটো মিলে আমার প্যাকেজটা ভালোই ছিল, ওই সময় ভালোই করছিলাম। সো ওই সব সুবিধা ছেড়ে এমটিও হিসেবে জয়েন করা, নিউ চ্যালেঞ্জ এবং স্টার্টিং উইথ দ্য নিউ থিং। কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে আই ওয়ান্ট টু বি ব্যাংকার, আমি টেকনোলজি থেকে ব্যাংকিংয়ে আসবো। সো আসলে যেটা হলো যে আমার এক্সপেরিয়েন্সের কারণে বা শিক্ষাগত যোগ্যতার কারণেই হোক, আমি যেটা হয়েছে যে আমাকে পোস্টিং দেওয়া হলো এমটিও হিসেবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রাইম ব্যাংকে। সো আমার ক্যারিয়ার মুভ করার উদ্দেশ্য ছিল আই ওয়ান্টেড টু বি আ কোর ব্যাংকার ফ্রম টেকনোলজি। আমি ওখানেই ভালো ছিলাম, এখান থেকে কোর ব্যাংকার হবো। বাট আমি কোর ব্যাংকার, কিন্তু আমি আসলে রিসার্চে চলে আসলাম। সো আমি যে জিনিসটা বলি যে আই এম নট আ রিসার্চার বাই প্যাশন এট দ্যাট টাইম, বাই অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। বাট যেটা হলো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন, যে সেখান থেকে শুরু করে আজকে এই পর্যন্ত এই নিশ ফিল্ডেই কাজ করছি। এবং আপনার একটা গবেষণা কাজ রয়েছে, সেটা হচ্ছে ইমপ্যাক্ট অফ ক্রেডিট অন দ্য সাস্টেইনেবিলিটি অফ এসএমই বড়োয়ার্স। এটা সম্পর্কে একটু শুনি। এটা কি ব্র্যাক ব্যাংকেই করেছেন? জি, আমরা এটা ইউনিভার্সিটি অফ টুলবার্গের সাথে ওনারা করেছে এবং ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডক্টর বাকি খলিল স্যার ওনার সুপারভিশনে করেছি আমরা। এটা আসলে যেটা হয়েছে যে আমরা দেখার চেষ্টা করেছিলাম ব্র্যাক ব্যাংক থেকে। ব্র্যাক ব্যাংক তো বটম অফ দ্য পিরামিড বা স্মল লোন, এটা মার্কেট লিডার। এই যে লোনগুলো দেওয়া হচ্ছে, দেওয়ার পরে বড়োয়ারদের সোশিও ইকোনমিক কন্ডিশনে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এই জিনিসটাকে একটা স্টাডির মাধ্যমে, লঙ্গিচুডিনাল স্টাডির মাধ্যমে দেখা। আমরা একজন বড়োয়ারকে লোন দেওয়ার আগে দেখেছি তার সিচুয়েশন কি ছিল, লোন দেওয়ার পরে দেখেছি, প্রথম বছর দেখেছি, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এভাবে 3টা ট্রায়াল আমরা রান করেছি এবং দেখেছি যে আসলে তার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এবং দেখেছি যে এই ডেভেলপমেন্টটা পজিটিভ ছিল। আমাদের আসলে হাইপোথেসিস ছিল যে যদি ইন্টারভেনশনটা
প্রপারলি ফোকাসড হইতে হয়, এটা ইট রেজাল্টস ইট বেটার ফর দ্য সোসাইটি, ফর দ্য ফ্যামিলি। নিশ্চয়ই। হ্যাঁ, সো এই জিনিসটা করার সুযোগ হয়েছিল এবং এটা আমার খেয়াল পড়ে যে এটা আমরা এই রিসার্চ গবেষণা আউটকামটা আমরা একটা বড় ইন্টারন্যাশনাল সেমিনারে ঢাকায় হয়েছিল, ব্র্যাক সেন্টার, ওখানে আমরা করেছিলাম, পাবলিশ করেছিলাম। এবং এই ধরনের ইম্প্যাক্ট অ্যানালাইসিস আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের বাংলাদেশ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নেই, এটা বলতে পারি, এবং খুব বেশি এই ধরনের রিসার্চ ওয়ার্ক খুব বেশি ফাইন্যান্সিয়াল সেক্টরে নেই। ব্যাংকিং সেক্টরে আপনার বিভিন্ন অভিজ্ঞতা আসলে তৈরি হচ্ছিল, তো এই পর্যায়ে একটু জানতে চাই ব্যাংকিং খাতে সেই সময়টায় যদি একটু প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, সে সময় কি ধরনের নতুনত্ব এনেছেন বলে আপনার সেই সময়টা মনে হয়? যেটা হয়েছে যে আসলে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে একটা জার্গন ইউজার মি টু, মানে একটা প্রোডাক্ট কেউ বানালো, সেই প্রোডাক্টটা পরবর্তীতে কপি করে চলে আসলো, কিন্তু এর পেছনে আসলে যে একটা মার্কেট রিসার্চের ব্যাপার আছে, তারপরে ফাইন্যান্সিয়াল রিসার্চের ব্যাপার আছে, কম্পিটিশন অ্যানালাইসিসের ব্যাপার আছে, এই জিনিসগুলো কিন্তু আমরাই প্রথম চালু করেছিলাম ব্র্যাক ব্যাংকে থাকতে। আমাদের সেপারেট উইং ছিল, আমরা যখন কোনো প্রোডাক্ট কনসেপ্ট নিয়ে কাজ করতাম, আমরা আসলে কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিতাম, তারা এই ধরনের ক্ষেত্রে কি ধরনের ফিচার চায়, কি ধরনের অবস্টাকল ফেস করছে, এই ধরনের প্রোডাক্ট যদি আমরা অফার করি তাহলে কি তারা অন্য কাউকে রেফার করবেন কিনা, সো এই ধরনের সংক্রান্ত একটা ইনফরমেশন আমাদের মার্কেট রিসার্চ টিম থেকে আসতো। আচ্ছা, পাশাপাশি আমরা দেখতাম যদি এটা আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিতে কেউ অফার করছে কিনা, বা কি ধরনের ফিচার দিয়ে অফার করছে, বা দেশে গ্লোবাল কোনো কনটেক্সটে কি ধরনের আছে। এরপরে আমরা যেটা করার চেষ্টা করতাম যে এটা প্রাইসিং এর ব্যাপারে কাজ করতাম। সো এই যে এটা টোটাল প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে সায়েন্টিফিক ফেজগুলো, এই জিনিসগুলো করার সুযোগ হয়েছে আমাদের। আমরা বেশ কিছু প্রোডাক্ট বানিয়েছিলাম, তখন মনে আছে যে আমরা যে 2 বছরে দ্বিগুণ, 3 বছরে 3 গুণ, মানে এটা শুনতে অনেক চকমকে মনে হয়, কিন্তু এর পেছনে কিন্তু গল্প আছে, পেছনে কিভাবে আপনি হবে। তো মানুষ যখন শুনে অ্যালুরড হয় তখন দে কাম টু আস। তারপর আমাদের কিছু অনন্যা ছিল প্রোডাক্ট, আমার এটা শুধু ফিমেলদের জন্য করা হয়েছিল, আমাদের যারা এসএমই। তারপরে আমরা কর্পোরেটের জন্য কিছু প্রোডাক্ট বানিয়েছিলাম, ক্যাশ ম্যানেজমেন্টের জন্য কিছু প্রোডাক্ট বানিয়েছিলাম। কিন্তু সবচেয়ে বড় কথা কি, এই প্রোডাক্টগুলো কার্ডসের জন্য কিছু প্রোডাক্ট বানিয়েছিলাম, ইনোভেটিভ, ফ্রি ফর লাইফ। আমাদের খেয়াল আছে ব্র্যাক ব্যাংকে থাকতে আমাদের এটা ইয়ে ছিল যে 1 কাপ চা খেয়ে যান, এই একটা ফিচার ছিল যে চায়ে 1 কাপ চা খেতে খেতে যত সময়, এই সময়ের মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেটা আমি বলছি যে 2010-এর কথা। হ্যাঁ, তখনকার ওইভাবে চিন্তা করেছি আমরা আমাদের। সো যেটা আসলে বলার বিষয় যে এই প্রোডাক্টের ডেভেলপ করার পেছনে যেটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, এটা আমি আইডিয়া আসলো আমি সঙ্গে সঙ্গে এটাকে এক্সিকিউট করলাম তা না, জি, এবং রিসার্চের মাধ্যমেই আসা উচিত যে এই প্রোডাক্টের অ্যাকসেপ্টেবিলিটি কি হবে এবং কোন কোন ফিচার থাকলে অ্যাকসেপ্টেবিলিটি বেটার হবে। এই যে সেলস প্রজেকশন, এটা কোনো হুইমজিক্যাল বা উইদাউট এনি হাঞ্চ বেস না, ডেটা ড্রিভেন যে সিদ্ধান্ত, এই জিনিসটা রিসার্চ থেকে যে আসা সম্ভব, এটা আমরা করিয়ে দেখিয়েছি। সো এবং আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে আমরা পথপ্রদর্শক ছিলাম আর কি। আর যেটা বলছিলাম যে আমি তো বিভিন্ন ব্যাংকে কাজ করার সুযোগ হয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই জিনিসটা সর্ট অফ স্টিল মাইন্ডসেটের মধ্যে ব্যাক বেঞ্চারে থাকে যে আসলে ডেটার কেন দরকার, ইনসাইটে কেন দরকার, আমরা তো অনেক কিছুই জানি, এর বাইরে আমার ইনসাইট কেন দরকার। কিন্তু আমরা যে কাজটা করার চেষ্টা করি, ডেটা, নলেজ এর দেন ইনসাইট, ইউ হ্যাভ ইনফরমেশন যে আজকে এটা হবে, বাট এই হবে এটা ফিউচারে কি হতে পারে, প্রেডিকশনটা কি, এটা নলেজ থেকে আসবে। এই নলেজের এগেনস্টে যে প্রেসক্রিপটিভ যে ইনফরমেশন দেওয়া ম্যানেজমেন্টকে, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র যারা প্রফেশনাল ব্যক্তিরা আছেন তারাই কিন্তু আপনাকে গাইড করতে পারবেন। সো যেটা হয়েছে যে আমি আমার রিসার্চের পথ চলা শুরু হয়েছিল প্রাইম ব্যাংকে। আমি ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একজন ফাউন্ডিং মেম্বার ছিলাম ওই ডিপার্টমেন্টের। পরবর্তীতে ব্র্যাকে যখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বলে কিছু ছিল না, আমরাই ফর্ম করেছি। এরপরে এরপর আমি যে গেছি ঢাকা ব্যাংকে। ঢাকা ব্যাংকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছিল, বাট স্টিল ব্যাক বেঞ্চার। বাট আমি যাওয়ার পরে যেটা করার চেষ্টা করেছি যে রিসার্চকে ফোরফ্রন্টে নিয়ে আসতে হবে, রিসার্চকে ডিসিশন মেকিং এর একটা ইনগ্রিডিয়েন্ট করে নিয়ে আসতে হবে। এবং এটা শুধু নিজে জানলে হবে না, ইটস অ্যাবাউট মার্কেটিং, কমিউনিকেট করতে হবে, স্টোরি টেল করতে হবে এবং বোঝাতে হবে যে
এই তথ্য আপনাকে এই ডিসিশন মেকিং এ হেল্প করবে এবং যেটা আপনার বটম লাইনে ইম্প্যাক্ট করবে এভাবে। সো এই যে নিউমেরিক্যাল যে ইন্টারপ্রিটেশন, এই জিনিসটা করার সুযোগ হয়েছিল শাহজালাল ইসলামী ব্যাংকে। শাহজালাল ইসলামী ব্যাংকে এটা এত মানে এই তিনটা ব্যাংকে আমি পার্ট অফ দ্য থিং ছিলাম, দুটো ব্যাংকে তো ফাউন্ডিং মেম্বার ছিলাম, আর ঢাকা ব্যাংকে যেটা হচ্ছে রিভাইভ করেছি, রিসার্চকে মূল্যটা বোঝানোর চেষ্টা করেছি। বাট শাহজালাল ইসলামী ব্যাংকে আমি নিজের হাতে একটা ডিপার্টমেন্ট ফর্ম করেছি। আই স্টার্টেড দ্যাট ডিপার্টমেন্ট, আই এম নট দ্য মেম্বার, আই এম দ্য ফাউন্ডার। সো ওখানে ওই ব্যাংকেও কাজ চলছে। এরপরে ব্রিফ পিরিয়ড অফ টাইম ওখানে কাজ করেছি। ওখানে যে সুবিধাটা হয়েছে যে আমি এতদিন যেসব ব্যাংকে কাজ করেছি দে আর কনভেনশনাল ব্যাংক, আর শাহজালাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক। সো অ্যাজ এ রিসার্চার হিসেবে আমার কিন্তু প্লেটটা মোটামুটি ফুলফিল হয়ে গেছে। আমি কনভেনশনাল ব্যাংকে কাজ করার সুযোগ হয়েছে, ইসলামী ব্যাংকে কাজ করার সুযোগ হয়েছে। এরপরে কোভিডের মধ্যে সুযোগ আসলো যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জয়েন করার। সো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কাজ করা, আমি এখানে মোর দেন 5 ইয়ার্স কাজ করছি। যেটা হয়েছে যে এই ব্যাংকে আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, আমাদের বোর্ড, দে আর কোয়াইট নলেজেবল এবং দে আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ রিসার্চ। যে কোনো কনফিউজিং অথবা যেই জায়গায় রিসার্চের প্রয়োজন হয় সেখানে আমরা কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছি এবং আমাদের কন্ট্রিবিউশনটা কেয়ার করা হচ্ছে, আমাদেরকে ডিউ অ্যাটেনশনে নেওয়া হচ্ছে, বিভিন্ন আসপেক্টে কাজ করার সুযোগ হচ্ছে এখানে। আমরা যেটা হচ্ছে এখানে শুধু প্রোডাক্ট রিসার্চ হচ্ছে না, ইকোনমিক রিসার্চের কাজ করছি আমরা আরেকটা জিনিস কাজ করার চেষ্টা করছি যে ডেটাকে ইনসাইটে কনভার্ট করা। আর আমার যেহেতু একটা কোর কেপিআই, আমি ডেটা সায়েন্সের উপর পড়াশোনা করেছি 2014 সালে সেখানে। সো অ্যাডভান্স টেকনোলজিগুলো নিয়ে কাজ করার সুযোগ হয়েছে এবং আপনারা জানবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বর্তমানে দেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডিজিটাল ব্যাংক। আমাদের উই হ্যাভ অলমোস্ট অল দ্য ডিজিটাল ফিচার্স ইন আওয়ার ব্যাংক। আমাদের অ্যাপস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এবং আমি যেটা কাজ করার চেষ্টা করছি যে ব্যাংকের যে এত এত উদ্যোগগুলো আছে এগুলোকে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দেওয়া। এটার একটা বড় একটা ভূমিকা আছে অ্যাওয়ার্ড। সো অ্যাওয়ার্ড প্রাপ্তিতে যেমন আমরা যেটা হচ্ছে ইউরোমানি অ্যাওয়ার্ড পেয়েছি আমরা বেস্ট ডিজিটাল ব্যাংক, পরপর 2 বছর, 4 বছর ধরে আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি বেস্ট ব্যাংক ফর ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। তারপর ফাইন্যান্সিয়াল টাইমস আমাদেরকে বলেছে বেস্ট ব্যাংক, আইসিসি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আমাদেরকে বেস্ট ব্যাংক বলেছে 2 বার। সো এইভাবে আমরা বেস্ট সাস্টেনেবল ব্যাংক হয়েছি বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ে গত 4 বছরে 3 বার। সো এই যে অ্যাওয়ার্ড প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়াগুলো কেস সাবমিশন করতে হয়, আমাকে প্রমাণ করতে হয় যে তথ্য উপাত্ত দিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে যে কেন আমরা এই অ্যাওয়ার্ডের জন্য যোগ্য। সো এই কাজটা আমরা করি আর কি, আমার ডিপার্টমেন্ট থেকে করা হয়। একটা তথ্য আমি দিতে পারি যে 2000 গত বছর আমরা প্রায় দেশি বিদেশি মিলে 37 অ্যাওয়ার্ডস পেয়েছি, গ্লোবাল এবং ডোমেস্টিক। সো যে জিনিসটা হচ্ছে কেন পাচ্ছি এটা আমাদের কাজের স্বীকৃতি। আমাদের বিভিন্ন বিজনেস সেগমেন্ট আমরা ভালো করার চেষ্টা করছি এবং একটা জিনিস আমাদের ব্যাংকে আছে যে কখনো ইনোভেশনকে এনকারেজ করা হয়, কখনো ডিসকারেজ করা হয় না। যে কেউ যে কোনো কিছু বলতে পারে, যে কোনো আইডিয়া নিয়ে আসতে পারে, আমরা এটা নিয়ে কাজ করি। এখানে ওপেন কালচার, যেটা হয়েছে যে একটা জুনিয়র ছেলে এটা বলবে, এতে সংকোচ নেই। আমাদের সবার কাছ থেকে মতামত নেওয়া হয়। এটা বোধ করি হয়েছে আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এমসিও সৈয়দ মাহবুব রহমান স্যার, ওনার ভূমিকা অনেক, ওনার দরজা সবসময় খোলা থাকে, এনিওয়ান ক্যান অ্যাক্সেস টু হিম। উনি শুনেন, বলেন এবং সবচেয়ে বড় কথা যেটা হয়েছে যে উনি বলেন ঠিক আছে করো। কখনো বলেন না যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এই চ্যালেঞ্জ করো, দেখি, চেষ্টা করি। এই যে সাহসটা, এটা ছোট থেকে বড় সবাই কিন্তু চেষ্টা করে। ব্যাংকারদের জন্য এটা খুব বড় একটা খুব দরকার যে হ্যাঁ পজিটিভ একটা এনার্জি আসে। অর্থাৎ ব্যাংকিং খাতে আসলে সৃজনশীলতা, আইডিয়া জেনারেশন, ক্রিয়েটিভিটি এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, বিশেষ করে একেবারে কাস্টমারদের কাছে অ্যাক্সেস করার জন্য। এই যে আপনি কথাটা বললেন, এটা খুব একদম রিলেভেন্ট কথা বলেছেন। আসলে শুধু ব্যাংকিং না, আপনি ইউসি আফটার দ্য এআই ডিসরাপশন আসলে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এসে মানুষ মনে শঙ্কা জাগছে যে আমি কি দরকার আছে, আমার দরকার আছে, আমার কাজটা তো অন্য কেউ করে দিতে পারে।
আসলে ঘটনা কিন্তু সত্যি নয়, ঘটনা সত্যি নয়। আমি আমার পার্সপেক্টিভটা বলতে চাই যে এআই কাজ করছে ফ্রম দ্য পাস্ট বিহেভিয়ার, অ্যাটিটিউড অর দ্য এক্সপেরিয়েন্স অফ আস। আমাদের তথ্যপত্রকে কাজে লাগিয়ে সে ফিউচারের কথা বলছে, কিন্তু ফিউচার তো সৃজনশীল। ফিউচার হচ্ছে সামথিং যেটা হচ্ছে আগে হয়নি। যদি অতীতেরটাই যদি বর্তমানে এবং ভবিষ্যতে কন্টিনিউ করে, সেটা সৃজনশীল থাকবে না, নিশ্চয়ই, কারণ নট ক্রিয়েটিভ থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়। ক্রিয়েটিভিটি এসেছে মানুষই, নট আ মেশিন। সো এই জায়গায় আমি মনে করি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা ইনসাইট, এই ইভলভিং এনভায়রনমেন্টের মধ্যে, ডিসরাপশনের মধ্যে অ্যাডাপ্টেশন ইজ খুব ইম্পর্টেন্ট। স্যার, আপনার দীর্ঘ 24 বছরের ব্যাংকিং ক্যারিয়ার, আপনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের গুরুত্ব নিয়ে আসলে খুব চমৎকার করে বলছেন। বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ আসলে কতখানি এগুচ্ছে? আচ্ছা, যেটা যখন শুরু করেছিলাম আমার ক্যারিয়ারে 2000 রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, গবেষণামূলক ক্ষেত্রে 2008 সালের কথা বলছেন প্রাইম ব্যাংকে, তখন রিসার্চকে যেভাবে দেখা হতো, বোধ করি 2025 সালে রিসার্চকে সেভাবে দেখা হয় না। যদি দেখা হয় না, এটা প্রমাণ হচ্ছে যে আজকে আমি এখানে এসে আপনাদের সামনে কথা বলছি, এটা গুরুত্ব পাচ্ছে, ন্যাশনাল মিডিয়ায় কথা বলার সুযোগ এসছে। বাট স্টিল যেটা আমার ধারণা, স্টিল রিসার্চকে ব্যাকবেঞ্চারে আছে। এটার পেছনে আসলে আমি আমার কর্তৃপক্ষকে দোষারোপ করব না, এটা আমার বলার ইস্যু হচ্ছে যারা এই শিল্পে আছে, এই গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছে, তাদেরকে আরো ভোকাল হতে হবে, ফোরফ্রন্টে আসতে হবে, এবং তাদের তথ্য উপাত্তগুলোকে এমনভাবে উপস্থাপন করার প্রয়োজনীয়তা আছে যাতে সাধারণ মানুষ তাদের মতো করে বুঝতে পারে। সো এখানে স্টোরি টেলিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এই জিনিসটা ধীরে ধীরে এই নিশ ফিল্ডটা কিন্তু ফ্লারিশ করছে। অনেক নতুন ছেলে মেয়েরা আসে, তারা আরো বেশি কন্ট্রিবিউট করছে, এবং উইথ দ্য হেল্প অফ এআই অ্যান্ড আদার টেকনোলজিস, সো এটা অনেক বেশি ফাস্ট মুভ করছে। আগে যে জিনিসটা করতো যে অনেক কিছু ম্যানুয়ালি আমরা করতাম, সেটা বিকাম অটোমেটেড। এখন অনেক স্যার পরিবর্তন, অনেক পরিবর্তন এসেছে। আপনাদের হাত ধরে আরো অনেক পরিবর্তনের সাক্ষী আমরা নিশ্চয়ই হতে যাচ্ছি। স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও। জি, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষকে।